আসসালামু আলাইকুম। আমি আপনাদের তামান্না তৃপ্তি বলছি কলকাতা থেকে। এই যে এখন আমরা মুকুন্দপুর থেকে ভোর 5:30টার দিকে রওনা হয়েছি কলকাতা স্টেশনের উদ্দেশ্যে। এখান থেকে আমরা একটা ট্যাক্সি নিয়ে নিয়েছি, আর ট্যাক্সিতে ভাড়া পড়েছে 450 রুপি। কলকাতা স্টেশন থেকে আমরা চলে যাব লালগোলার উদ্দেশ্যে, এবং লালগোলা হলো সব শেষ স্টেশন এই ট্রেনের। আর মোটামুটি 5.5 থেকে 6 ঘন্টা সময় লাগবে আমাদের যেতে। তবে আগে থেকে আমাদের টিকিট কাটা ছিল না বলে 6টার মধ্যে আমাদেরকে স্টেশনে পৌঁছাতে হবে, কারণ টিকিটের প্রচুর ভিড়। এছাড়া ট্রেনটা কোন স্টেশনে দিবে এটাও আমাদের জানা ছিল না। তারপরে দুটো বাচ্চা লাগেজ নিয়ে আমাদের যেতে হবে। এই যে আমরা মোটামুটি সব অতিক্রম করে টিকিট পেয়ে গিয়েছি এবং আমরা উঠে পড়েছি এই যে ট্রেনে। এই ট্রেনটা মোটামুটি লোকাল একটা ট্রেন, রিজার্ভেশন কোনো টিকিট এখানে পাওয়া যায় না, কিন্তু প্রচুর ভিড়। বাচ্চাদের সহ আমরা 4টা টিকিট কেটে নিয়েছি। মোটামুটি সব স্টেশনে ট্রেনটা থামবে এবং লোকজন তুলবে এবং বিভিন্ন স্টেশনে লোকজনকে গন্তব্যে নামিয়ে দেবে। বাংলাদেশে কিন্তু 5 ঘন্টা 5.5 ঘন্টার যদি কোনো ট্রেন হয় তবে সেটা কিন্তু অনেক বেশি ভালো ট্রেন পাওয়া যায়। কিন্তু আমি দেখলাম যে সেখানে লালগোলা পর্যন্ত কলকাতা স্টেশন থেকে ছেড়ে যাচ্ছে লোকাল ট্রেন, এবং সব ট্রেনগুলোই প্রায় লোকাল। তো একটা বগিতে শুধুমাত্র রিজার্ভেশন টিকিট পাওয়া যায়। এত বেশি ভিড় এবং এক্সেলেটরের ব্যবস্থা আছে প্রত্যেকটা স্টেশনেই প্রায় কলকাতায়। আমাদের দেশের স্টেশনগুলোতে যদি এক্সেলেটরের ব্যবস্থা থাকতো খুব ভালো হতো, কারণ লাগেজ নিয়ে জিনিসপত্র নিয়ে এপাশ থেকে ওই পাশে যাওয়ার জন্য দেখেন খুব সুন্দর ব্যবস্থা রয়েছে। ওই পাশে কিন্তু কোনো সিঁড়ি নেই। আর এই যে দেখেন কলকাতা স্টেশনটা, এখানে কিন্তু বাংলাদেশের ঢাকা থেকে যে ট্রেনগুলো ছেড়ে আসে এগুলো কিন্তু এই স্টেশনে নামিয়ে দেয়, অর্থাৎ ইমিগ্রেশনেরও ব্যবস্থা আছে এই স্টেশনে। আমাদের ট্রেনটা মোটামুটি আধা ঘন্টা লেট থাকায় প্রচুর যাত্রী দেখলাম উঠলো। তবে এখান থেকে মোটামুটি ফাঁকাই আছে, যাদের টিকিট আছে শুধুমাত্র তারাই সিটে বসেছে। কিন্তু পরবর্তী স্টেশনগুলো থেকে এত বেশি ভিড় হয়ে যাবে যে আমরা যেখানে বসেছি সেই ভেতর পর্যন্ত লোকজন চলে যাবে, এবং আপনি যদি বাচ্চাদেরও টিকিট কাটেন তারপরেও সবাই আপনাকে ইনসিস্ট করবে যে বাচ্চাকে কোলে নেওয়ার জন্য। এটা খুব বিরক্তিকর লেগেছে আমার কলকাতা গিয়ে এই ট্রেনের সফরে। এবং সব থেকে বিরক্তিকর পার্ট ছিল এইটাই যে বাচ্চাদের টিকিট থাকা সত্ত্বেও বাচ্চাদেরকে কোলে নেওয়া। আর এই যে আমরা চলে এসেছি আমার ননদের বাড়িতে, রিপনের চাচাতো বোন, ওই আপার বাসায় আমরা লালগোলায় আগে উঠেছি এবং সেখানে আমরা 2-3 দিন স্টে করেছিলাম। এরপর আমরা তার পরের দিন চলে যাই রিপনের ফুফাতো বোন নাজাপার বাসায়। নাজাপা চাকরি করে, তাই আমরা রবিবারে তার বাসায় সকাল সকাল গিয়ে উঠি, এবং সেখানে গিয়ে রিপনের এই যে ফুপু দেখেন, হ্যাঁ এই যে ইনি হলো রিপনের ফুপু। এই ফুপু শাশুড়ির সাথে আমাদের দেখা হয়ে যায় এবং ফুপু শাশুড়ি অনেক গল্প করেন আমাদের সাথে। এবং এরপরে আমরা চলে আসি আরেকটা ফুফাতো বোনের মেয়ের বাসা, অর্থাৎ ভাগ্নি রিপনের। সেখানে আমরা চলে আসি এবং সে নতুন বাসায় উঠেছে, তাই তার বাসাটা আমরা ঘুরে ঘুরে দেখছিলাম। খুব সুন্দর ডেকোরেশন করা। ইন্ডিয়ায় দেখলাম সব বাড়িগুলোতেই খুব ভালো ভালো ডেকোরেশন করা, বিশেষ করে সিলিংয়ে। এবং ওর রান্নাঘরটাও খুব সুন্দর লাগলো, তাই একটু ক্লিপ নিয়ে নিতে বলল রিপন আমাকে, যে একটু ক্লিপ নিয়ে রাখো, খুব সুন্দর লাগছে। কলকাতায় এসে আমার সব থেকে লালগোলায় এসে মজার পার্ট হলো যে এখানে আমি যে বাসাতেই গিয়েছি না কেন সেখানে এদের একটা সুন্দর পরিবেশনা হলো। খুব স্বাস্থ্যকর হেলদি নাস্তা দেয়, সব ধরনের ফল একটা প্লেটে সাজিয়ে দেয়, তার সাথে সিদ্ধ ডিমটা কমন সব বাসায় থাকে, এবং খুব অল্প বিস্কিট চানাচুর এবং রসগোল্লা তো থাকবেই। আমরা একদিনে প্রায় 3টা 4টা 5টা 6টা 7টা করে বাসায় ঘুরেছি, যেহেতু রিপনের মানে বাবার কুলের সকল আত্মীয় স্বজনই ইন্ডিয়ায় থাকে লালগোলায়। তো লালগোলায় প্রচুর পরিমাণে আত্মীয় স্বজন, এবং সবার বাসা যদি আমরা 1 ঘন্টা 2 ঘন্টা করেও যদি গিয়ে দেখা করি তারপরেও কিন্তু অনেক সময় লাগে। আর এই যে ওদের বাসার এই টাইলসগুলো, আসলে এগুলো বাংলাদেশে আমি কখনো দেখিনি কারোর বাসায়।
তো খুব ভাল লাগছিল, তাই ঘুরে ঘুরে আসলে ওর বাসাটা দেখছিলাম। নতুন বাসায় উঠেছে এই ভাগ্নি আর ভাগ্নির জামাই। খুব ভালো লাগছিল, সবাই খুব আন্তরিক। আসলে এই রিলেটিভসগুলোকে দেখে আমার কখনোই মনে হয়নি যে আমি তাদেরকে ফার্স্ট টাইম দেখছি। যদিও রিপন 25 বছর আগে লাস্ট গিয়েছিল লালগোলায়, আর এই তো আমাদেরকে সাথে নিয়ে গেল। আর এই যে এখানে প্রচুর পরিমাণে নাস্তা দিয়েছে, এই দেখেন বলেছিলাম না যে হেলদি স্বাস্থ্যকর সব রকমের নাস্তা ওনারা দিয়ে থাকেন। এই যে এটা হলো দুলাভাই আর দুলাভাইয়ের ছেলে, আর এই যে দাঁড়িয়ে আছে এটাই হচ্ছে আমার সেই ভাগ্নি জামাই। বাড়িটা খুব সুন্দর আর মানুষগুলো খুব ভালো, সব মিলিয়ে অসাধারণ লেগেছে আমার। আমি রিপনের যে কটা রিলেটিভসের বাসায় গিয়েছি প্রায় সবার বাড়ি প্রায় একই রকম ডিজাইনের। এই যে সিলিংয়ে এত সুন্দর করে ডেকোরেট করা, এটা কিন্তু প্রতিটা বাড়িতেই দেখলাম যে আছে। আর এই দেখেন সবাই নাস্তা খাচ্ছে। আর এই যে পানি নিয়ে জুস নিয়ে আসলো, আর আমার ছেলে এখানে বায়না ধরেছিল যে সে জুস খাবে, এই জন্য তাড়াতাড়ি করে জুস নিয়ে আসলো। আর এই যে আমরা খাওয়া দাওয়া করে আমরা এখন চলে যাচ্ছি আরেকটা বাড়ির উদ্দেশ্যে, আর রিপনের আরেকটা বোনের বাসায় যাব। অবশ্য সব জায়গায় যে আমার ভিডিও নেওয়া হয়নি, আসলে সব বাড়িতে পরিবেশ পরিস্থিতি এক থাকে না, তাই ভিডিও করা হয়নি। কিছু কিছু ক্লিপ রেখেছি যেখানে ভিডিও করা যায়, সেসব ভিডিওগুলো আপনাদের সাথে শেয়ার করছি। ইন্ডিয়া একটা দারুণ জিনিস দেখলাম যে যেখানে আপনি বটগাছ দেখবেন সেখানে দেখবেন কিছু তারা দেবদেবী এখানে পুজো আর্চার জন্য যে দেখেন সব কিছু রেখে দিয়েছে, এজন্য বটগাছগুলো কেটে ফেলে না। এটা অবশ্য পরিবেশের জন্য খুবই ভালো, ভারসাম্য রক্ষা পায় এবং বটগাছের আলো ছায়া মানুষের আসলে পরিবেশের জন্য খুবই ভালো। আমরা যে আপার বাসে উঠেছি সেখানে লালগোলা বাজারে, আর তাই আমরা একটা স্বর্ণকারের দোকানে চলে আসলাম এবং জারিনের জন্য ছোট কানের দুল দেখছিলাম। ইন্ডিয়ায় স্বর্ণের দাম কিছুটা বাংলাদেশের তুলনায় কম হওয়ায় আমি ভেবেছিলাম যে এখান থেকে ছোটোখাটো কিছু কিনে নিয়ে যাব আমার বাচ্চাটার জন্য, আর তাই চলে আসলাম। এবং আমার খুব শখের একটা জিনিস ছিল, সেটা হচ্ছে এই যে দেখেন পলার আংটিগুলো। এই পলার আংটি আমি বিভিন্ন ব্লগসে দেখেছি কলকাতার ব্লগারদের, তো আমার খুব ইচ্ছে ছিল যে আমি একটা এই আংটি কলকাতায় গেলে অবশ্যই কিনবো, এবং যে ভাবা সেই কাজ। আমার দুইটা নেওয়ার ইচ্ছা ছিল, কিন্তু একটাই শেষমেশ কিনেছি, এই যে কালোটা। এই যে আমাদের মোটামুটি কেনাকাটা শেষ, আর এখন আমরা চলে যাচ্ছি জলি আপার বাসায় আবার ব্যাক করে। আর এই যে যদি ব্লগটা আপনাদের ভালো লাগে তাহলে একটা লাইক দিয়ে এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।